সাবেক প্রধানমন্ত্রী লি মারা গেছেন। এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে। আপনারা জানেন, আবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই, এটা মেইন কারণ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম 3 সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসেবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব, মানে কোনটা নাম দিব? আজকে সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে? গেল 48 ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা। তো তোমার কন্ট্রোলিংটা কোথায়? তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? আবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর। তো এখন এই যে সাধারণ ছাত্র, এরা কারা? এরা তো বৈষম্য বিরোধী ছাত্র। আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল, তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটার পে কে করছে? নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, এইসব অভ্যাস বাদ দাও। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, কন্ট্রোল করতে হবে। এখন সার্জিসের যে স্ট্যাটাসটা, আমি সেটা নিয়ে 2টা কথা বলতে চাই। সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে? সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা, দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে। তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে, কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা, যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী? আমার কথা হলো যদি এরা ছাত্রলীগে হয়, অনেকে বলছেন ছাত্রলীগে, তো গুলি করে মাইরা ফালাই দেন 2-4-100, এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে। মল্লে মল্ল ছাত্রলীগের কর্মী, এগুলাকে ব্যালেন্স করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে, আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গি উঠে গেছে। তো চাঙ্গি ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে, এই স্কুলে ভাঙতেছে, পিটাইতেছে, মারতেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে। একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল, মানে এগুলাতে জবাবদিহিতারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন, ফুল পাওয়ার দিতে হবে। আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয়, রাজপথকে খালি রাখতে হয়। এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে, বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার, পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার। এবার
এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক, ছাত্রলীগ আসুক, আপনারা তো বারবার বলছেন এটাই, যদি আইসা থেকে মাইরা ফালা দেন গুলি করে 200, এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে। কারণ বাঙালি জাতি, এই জাতি হচ্ছে শক্তের ভক্ত, নরমের উপর জম হয়েই কিন্তু কাজ করে। এই দৃশ্য চলতে পারে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা। এখন বুঝাবে কে, শান্ত করবে কে? সমন্বয়করা চুপচাপ আছে কেন? যাও তোমরা ছাত্রদের সামনে, এখন ভয় লাগতেছে? এখন ডাক দিলে উল্টা এরা খেপে যাবে? বাট তোমরা তো দায়িত্ব নিছো, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। বঞ্চিত হয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। বুধবার সারাদিন কয়েকটি হাসপাতালে ঘুরে রাতে মগবাজারের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। হতভাগ্য সন্তানদের অভিযোগ, দীর্ঘদিন শ্বাসকষ্টের রোগী ছিলেন তাদের মা। করোনার এ সময়ে বিভিন্ন হাসপাতালে ধর্ণা দিলেও তাকে কেউই চিকিৎসা দিতে রাজি হয়নি। নাজমুল হোসেনের রিপোর্ট। মাহমুদা বেগম গত 4 বছর নিয়মিত চেক আপ করাতেন অভিজাত এলাকার অ্যাপোলো হাসপাতালে। নাম পরিবর্তনের পর সেটি এখন এভার কেয়ার। বুধবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে সন্তানরা মাকে নিয়ে হাসপাতালে আসেন। 6 ঘন্টা জরুরি বিভাগে রাখা হয় তাঁকে। পরে বাধ্য করে রোগীকে অন্যত্র সরাতে। কাজ হয়নি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অনুরোধেও। উনি কি এখানে নিয়মিত রোগী? এইখানে 4 বছর ধরে দেখাচ্ছে দুজনকে, আব্দুল্লাহ মামুনকে, রানা স্যারকে। ওনার পুরনো নিউমোনিয়া, কিন্তু ওনারা এইসব মানে আপনার এই ভাইরাস মনে করে ওনারা আমাদের রাখেনি, বের করে দিল। বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করতে থাকেন স্বজনেরা। শেষ পর্যন্ত মগবাজারের রাসমনো হাসপাতাল ভর্তির আশ্বাস দেয়। রাত 8টার দিকে শুনশান ঢাকার রাস্তায় ছুটে চলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকাকে বহনকারী অ্যাম্বুলেন্স। অবনতি হতে থাকে রোগীর অবস্থা। রাসমনোতেও আইসিইউর সামনে ফেলে রাখা হয় রোগীকে। করোনা সন্দেহে এখানেও শুরু হয় টানাপোড়েন। নির্দেশ দেওয়া হয় অন্যত্র সরানোর। ডক্টর কোথায় আছে একটু কথা বলি। ডক্টর অনলাইনে কথা বলছে, রিপোর্টগুলো দেখছে, দেখে জানান। ওনার মনে করা হচ্ছে করোনা সিম্পটম। করোনা হলে তো তাহলে তো ওনার হবে কোথা থেকে? উনি বাড়ি থেকে 3 বছর বের হয় না, বিদেশের থেকে কোনো লোক আসে না, তো ওনার করোনা হবে কি? এক পর্যায়ে হাসপাতালে আসেন রমনা থানা পুলিশের কর্মকর্তারা। তাদের অনুরোধেও হয়নি কাজ। আপনাদের এই হাসপাতালের সিনিয়র ডক্টররা কোথায় আছেন? আমি সিনিয়র ডক্টর আইসিইউতে আছি। জি জি। তাহলে আইসিইউতে বেড ফাঁকা আছে কিনা? হ্যাঁ, বেড ফাঁকা আছে। এই পেশেন্টটাকে নিতে প্রবলেমটা কোথায় হচ্ছে? পেশেন্টটা যেটা বললাম যে ওনার জন্য লাইফ সাপোর্ট লাগবে, কিন্তু এখন আমাদের কাছে লাইফ সাপোর্টের মেশিন অ্যাভেলেবল নাই। রাসমনোকে আমি ফোন করছি, বলছে সেভারাল টাইমস আমি জিজ্ঞেস করছি যে আমার আম্মার এই অবস্থা, এখন আপনারা যদি এটা বলেন আমি এই ইয়েটা নিয়ে আসবো। ওরা বলতেছে যে হ্যাঁ নিয়ে আসেন, আপনারা নিয়ে আসেন, সবকিছু রেডি করা আছে। রাত 10:30টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহু শিক্ষার্থীর প্রিয় মাহমুদা মিস। স্বজনদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর নিচতলায় মরদেহ রেখে সটকে পড়েন চিকিৎসক স্টাফরা। অন্যদিকে স্বজনদের অভিযোগের বিষয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দর্শনার্থী হিসেবে মেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেয়। আপনারা এইভাবে ওভার ফোনে কারোর সাথে কথা বলতে পারেন না, যেটা হচ্ছে আপনি মেইল পাঠাতে পারেন। আমাদের পেশেন্ট অ্যাটেন্ডেন্ট হয়ে আপনি মেইল পাঠাতে পারেন আমাদের। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।